রাজধানীর উত্তরায় রেস্টুরেন্টে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট, 7 জনকে জীবিত উদ্ধার। পূর্বাঞ্চলে প্রাইভেট কার চাপায় বুয়েট শিক্ষার্থী নিহত, ক্যাম্পাসে বিক্ষোভ, বিচার দাবি, 3 জেলায় সড়কে ঝরল 6 প্রাণ। অস্থিরতা কাটছেই না চালের বাজারে, মুরগির দামে ঊর্ধ্বগতি, শীতকালীন সবজিতে স্বস্তি, কমতির দিকে আলু পেঁয়াজের দর। প্রতিদিন লাশ হয়ে ফেরেন অন্তত 12 প্রবাসী শ্রমিক, উদ্বেগজনক বলছেন অভিবাসন বিশেষজ্ঞরা, সরকারকে নতুন করে চিন্তা ভাবনার পরামর্শ। ইস্তেমার মাঠে সংঘর্ষের ঘটনায় মামলা, 29 জনের নাম সহ শতাধিক অজ্ঞাত আসামি, একজন গ্রেফতার, নিষেধাজ্ঞা সত্ত্বেও কিছু মুসল্লির অবস্থান। ভারতের রাজস্থানে পেট্রোল পাম্পের বাইরে 2 ট্রাকের সংঘর্ষের পর অগ্নিকাণ্ড, জীবন্ত দগ্ধ হয়ে অন্তত 8 জন নিহত, আহত আরও 35 জন। স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফিরদৌস রুবা। দেখছিলেন সংবাদ শিরোনাম। রাজধানীর উত্তরায় একটি বাণিজ্যিক ভবনের রেস্টুরেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট। শুক্রবার সকাল 10:38 লাভলিন রেস্টুরেন্টে ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুন লাগার খবর পেয়ে কয়েক মিনিট পর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এরপর একে একে আরও 11টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। ভবন থেকে 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। গ্যাস সিলিন্ডার থেকে এই ধরনের আগুনের উৎপাত শুরু হয়েছে। এদের যে রান্না বান্নার যে জায়গাটা, এই জায়গাটা প্রায় সময় দেখতাম যে গ্যাসের সিলিন্ডার বা যেখানে রান্না করা হয় এখানে গ্লাস দিয়ে ঘেরা, বিষয়টা আসলে একটু বিপজ্জনক ছিল। আমরা যখন শুরুতে খেতে আসলাম, এখানে একদম শুরুতে সর্বপ্রথমে আমরা দেখতে পেলাম যে এখানে ধোঁয়া আসতেছে এবং লোকজন বাইরের দিকে দৌড়ে বাড়ছে এবং সামনে অনেকগুলো গাড়ি পার্কিং ছিল, সবাই গাড়িগুলো যার যার মতো করে নিয়ে যাচ্ছে। এ বিষয়ে বিস্তারিত জানতে উত্তরার ঘটনাস্থল থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী জুবাইর সানি। সানি, ফায়ার সার্ভিসের 12টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে, আগুন কতটা নিয়ন্ত্রণে আসলো আর যারা ভেতরে আটকা পড়েছেন তাদের কি অবস্থা? ধন্যবাদ রুবা। এখন বলা যায় যে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আমি যদি একটু আপনাকে আমার পিছনে দেখাই, যে এখন কিন্তু আসলে সেই ধোঁয়ার তীব্রতাটি নেই। এর আগের সংবাদগুলোতে আমরা যেমনটা দেখাচ্ছিলাম যে প্রচণ্ড ধোঁয়ার তীব্রতা ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা তারা বিভিন্ন ফ্লোরে তারা তল্লাশি চালিয়েছেন। ভিতরে আসলে কোনো আটকা পড়ার সংবাদ এখন পর্যন্ত আমরা পাইনি, বা এই ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা সে বিষয়েও আসলে এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু আমরা যেটি জেনেছি যে 7 জনকে এখানে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিচতলা রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত এটি নিশ্চিত, এবং সেটি আসলে কি কারণে, গ্যাস লিকেজ থেকে অন্য কোনো কারণে, সেটি হয়তো ফায়ার সার্ভিস পরবর্তীতে নিশ্চিত করবে। কিন্তু এর পরবর্তীতে কিন্তু আগুন একদম পুরো ভবনে ছড়িয়ে পড়ে। আমি যদি একটু দেখাই, ভবনে কিন্তু অনেকগুলো ফ্লোর রয়েছে, যেমন প্রায় 5টি ফ্লোর, সেই 5টি ফ্লোরে কিন্তু বাণিজ্যিক বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, জিম রয়েছে, সেই সঙ্গে আমরা দেখেছি যে এখানে বিউটি পার্লার রয়েছে এবং সেই জায়গাগুলোতে আগুন ছড়িয়ে পড়ে এবং তারপরে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়। আগুন ছড়িয়ে পড়ার পরে তাদের যে 7 জনকে উদ্ধার করার পরে ফায়ার সার্ভিসের 12টি ইউনিট তারা উদ্ধার তৎপরতা চালায় এবং দেখতে পাচ্ছেন যে 2টি ক্রেন ব্যবহার করা হয়েছে এখানে আগুন নির্বাপনের কাজে। এবং এখন বলা যায় যে এখন আমরা ধোঁয়ার আসলে ওইভাবে দেখছি না, কিন্তু তারপরেও প্রতিটি ফ্লোরেই আগুন আসলে ফায়ার সার্ভিস কর্মীরা পানি দিচ্ছেন, তারা সেখানে অনুসন্ধান করছেন। হয়তো বা কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিস আনুষ্ঠানিকভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দেবে, কিন্তু যেহেতু এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারা ঘোষণা দেয়নি সেহেতু আমরা নিয়ন্ত্রণ বলছি না। কিন্তু এখন পর্যন্ত বলা যায় যে 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, কিন্তু কেউ হতাহত হয়েছে কিনা সেই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে কিছু জানায়নি বা সেটি তারা নিশ্চিত করেনি। দেখতে পাচ্ছেন যে ভবনের যে আসলে আগুন লাগার পরে যে বিষয়গুলো থাকে দ্রুত অগ্নি নির্বাপনের কাজের জন্য, সেটি আসলে এই ভবনে ছিল কিনা সেটি একটি বিষয়। এবং আমরা জানি যে প্রতিটি বাণিজ্যিক এ ধরনের ভবনের ক্ষেত্রে তাদের ফায়ার এক্সিট একটি সিঁড়ি থাকতে হয়, সেটি আসলে আমি যতটুকু এই ভবনটি ঘুরে দেখেছি সে ধরনের কোনো ফায়ার এক্সিট আমি আসলে দেখিনি। সে কারণে কিন্তু আসলে
বলা যায় যে ঝুঁকি থেকেই যায় এবং সেটি আসলে ঘটেছে। এবং যখন আগুনের সূত্রপাত হয়, যারা আটকে পড়ার যে 7 জনকে উদ্ধার করা হয়েছে তাদেরকে কিন্তু জানালার গ্লাস ভেঙে তারপরে অন্য একটি ভবনে সিঁড়ি দিয়ে তারপরে উদ্ধার করা হয়েছে। তাদেরকে আসলে ফায়ার এক্সিট এই ভবনে ছিল না। এবং স্থানীয় একটি বিষয়, আমরা যেমনটি বলছিলাম যে আগুন লাগার কারণ সম্পর্কে জানা যায়নি, এখন কি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়েছে? না রুবা, এখন পর্যন্ত ফায়ার সার্ভিস এই বিষয়টি আসলে নিশ্চিত করেনি যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে। কিন্তু আমরা সাধারণ মানুষের সঙ্গে, এখানে যারা প্রত্যক্ষদর্শী ছিল বা স্থানীয়রা ছিল তাদের সঙ্গে যেটি কথা বলে জেনেছি, মূলত রেস্টুরেন্ট থেকে আগুনের সূত্রপাত হয়েছে এবং তারা যেটি ধারণা করছেন যে গ্যাস লিকেজ থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। এবং তার পরবর্তীতে আমরা আমাদের হাতে যে কিছু ভিডিও ফুটেজ আমরা দেখেছি, সেখানেও একটি বিস্ফোরণ আমরা দেখেছি। যেটি ধারণা করা হচ্ছে যে আগুন লাগার পরে, যখন রেস্টুরেন্টে আগুনটি ছড়িয়ে পড়ে, তখন সেখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসে, তখন একটি বিস্ফোরণ ঘটে এবং সেই বিস্ফোরণটি আসলে খুব সম্ভবত গ্যাস সিলিন্ডারের একটি বিস্ফোরণ। কিন্তু এখনো আসলে নিশ্চিতভাবে বলা যাবে না যে আগুনের সূত্রপাত কিভাবে। ফায়ার সার্ভিস অবশ্যই তদন্ত করবে, তারপরে তারা বলতে পারবে এটি গ্যাস সিলিন্ডার থেকেও হতে পারে, গ্যাস লিকেজ থেকেও হতে পারে, বা অন্যান্য যে কোনো কারণে আসলে এই আগুনের সূত্রপাতটি হতে পারে। কিন্তু সেটি ফায়ার সার্ভিস হয়তো বা তারা তদন্ত করে তারপরে জানাবে। কিন্তু এখন পর্যন্ত যেটি বলা যায় যে আগুন মোটামুটি একদমই নিয়ন্ত্রণে নিয়ে আসা গেছে। কিন্তু হতাহতের যে ঘটনা, সেটিও এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিস আমাদেরকে কিছু জানায়নি। কিন্তু আমরা যতটুকু জানতে পেরেছি যে 7 জনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু এখন দেখতে পাচ্ছেন, আমি যদি একটু দেখাই, যে প্রতিটি ফ্লোরে কিন্তু আসলে যে গ্লাস দেওয়া ছিল এবং সেই গ্লাসগুলো ভাঙার পরে কিন্তু যে ভিতরে যে আটকে পড়া ধোঁয়া, সেই ধোঁয়াগুলোকে আসলে বের করে দেওয়া গেছে। তারপরে কিন্তু পরিস্থিতি আসলে দ্রুত নিয়ন্ত্রণে আনা গেছে। তো রুবা, এই ছিল আমার কাছে আগুনের সর্বশেষ তথ্য। সানি, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, আপনাকে ধন্যবাদ। পূর্বাচল এক্সপ্রেসওয়ের নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মুনতাসির মাসুদ নামে এক বুয়েট শিক্ষার্থী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 শিক্ষার্থী। বৃহস্পতিবার রাত 3:30টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সকালে বুয়েট ক্যাম্পাসে এই দুর্ঘটনার বিচার দাবিতে প্রেস ব্রিফিং করে বুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। অভিযোগ, ঘটনায় অভিযুক্ত চালক মদ্যপ অবস্থায় বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিলেন। এ লেভেলে পড়া ওই চালকের বাবা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাল মামুন। এই ঘটনাকে হত্যাকাণ্ড উল্লেখ করে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা ও আহতদের ক্ষতিপূরণ সহ 6 দফা দাবি শিক্ষার্থীদের। কোনোভাবেই থামছে না সড়কে মৃত্যুর মিছিল। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় এবার জীবন গেল 6 জনের। শুক্রবার সকাল 11টায় সিলেটের জৈন্তাপুর উপজেলার বাঘের সড়ক এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত হন 2 জন। পুলিশ জানায়, সুনামগঞ্জের ছাতক পৌর এলাকার কয়েকজন ছাত্রদল নেতাকর্মী প্রাইভেট কারে করে জাফলং যাচ্ছিলেন। পথে বাঘের সড়ক এলাকায় প্রাইভেট কারটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই মারা যান 2 জন। এ সময় আহত 2 জনকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল ভর্তি করা হয়। হতাহতের পরিচয় এখনো জানা যায়নি। এদিকে দিনাজপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় 2 জন এবং গোপালগঞ্জে আলাদা দুর্ঘটনায় 2 জন নিহতের খবর পাওয়া গেছে। চালের বাজারে অস্থিরতা কাটছে না। মানভেদে কেজিতে বেড়েছে আরও 3 থেকে 4 টাকা। মাংসের বাজারও ঊর্ধ্বমুখী। ব্রয়লার মুরগির কেজিতে বাড়তি 20 থেকে 30 টাকা। এদিকে আলু ও পেঁয়াজের দরে কিছুটা স্বস্তি ফিরতে শুরু করেছে। সবজির দামও গত সপ্তাহের তুলনায় খানিকটা কম। সরবরাহে ঘাটতি না থাকলেও গত কয়েক সপ্তাহ ধরে লাগামহীন ছিল সবজির দর। দেরিতে হলেও চূড়ায় বসা সেই দামে এবার স্বস্তি ফেরার ইঙ্গিত। বিক্রেতারা বলছেন, শীতের সবজির সরবরাহ আরও বেড়েছে, তাই দামও পড়তির দিকে। কেজিতে 10 টাকা 12 টাকা কমছে, আর কিছু কিছু মাল আগের মতনই আছে। কারণ শীতকালীন সবজি মানে আশাবাদী, কারণ আরো কিছুদিন গেলে আরো কমার সম্ভাবনা আছে। পেঁয়াজের ঝাঁজও কমেছে। খুচরায় প্রতি কেজি 100 থেকে 110 টাকা। দেশি আলু নেমেছে 60 থেকে 70 টাকা কেজিতে। এদিকে চালের বাজার আগের মতোই অস্থির। মানভেদে প্রতি কেজিতে বাড়তি আরো 3 থেকে 4 টাকা। বিক্রেতারা বলছেন, মিল পর্যায়ে দাম বেশি, যার প্রভাব পড়েছে খুচরা ও পাইকারিতে। আমরা যে আড়তদারতে মাল কিনেছি, আড়তদার মোকামের দাম বেশি, বলতেছে ধানের দাম বেশি। কিছু লোকাল সিন্ডিকেট আছে, এদের কারণে বাজার নিয়ন্ত্রণ করা যেতেছে না। সরকারের উচিত
লোকাল সিন্ডিকেটদের নিয়ন্ত্রণ করা। সরকারের পক্ষ থেকে যদি বাজারটা মনিটর করে আমাদের দিকে তাকায় যদি কিছুটা বাজার কমের দিকে আসে তাহলে আমরা খায়া পরে কি বাঁচতে পারি। আমরা তো মধ্যবিত্ত পরিবার। মাংসের বাজারও চড়া, 20 থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি কেজি 210 টাকা। সোনালী মুরগি বিক্রি হচ্ছে 310 টাকা কেজিতে। আগে মনে করেন মুরগ নিতাম 4-5টা, অন্য একটা বা 2টা। 20 থেকে 30 টাকা কেজিতে বাড়ি গেছে। চাইতে হয়েছে তাই 30 টাকা, আছে 2 টাকা। তো দোকানদাররা খালি ছিল, মানে যা আনছে হাই রেটে আনছে, আমরা হাই রেটে বেচছি। বিক্রেতারা বলছেন চাহিদা অনুযায়ী সরবরাহ কম থাকায় বেড়েছে মুরগির দাম। মরিয়ম আজিজ মৌরিন, নিউজ 24, ঢাকা। পলিথিনের যে বিকল্প দেওয়া হয়েছে তার ব্যবহার বাড়াতে পরিবেশ মন্ত্রণালয় কাজ করছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সভাপতি তপন কুমার বিশ্বাস। বলেন, 15 কোটি ব্যাগের চাহিদা আছে, তা উৎপাদন করার উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার কারওয়ান বাজারে পলিথিন বিরোধী সচেতনতা অভিযানে অংশ নিয়ে সাংবাদিকদের সাথে একথা বলেন তিনি। এ সময় ক্রেতাদের বাড়ি থেকে ব্যাগ নিয়ে আসার অভ্যাস বাড়াতে তাগিদ দেন। জানান, পলিথিন উৎপাদন বন্ধের কার্যক্রম চলছে এবং চলবে। আমরা এই পরিবেশের জন্য প্রচণ্ড ক্ষতিকর যে বিষয়টি, সেটির ব্যবহার থেকে দূর করবার জন্য আমাদের কর্মসূচিকে আমরা বলবৎ রেখেছি। অনেক কথা আসে যে বিকল্প নেই বাজারে। বিকল্পের বিষয়টা নিয়েও কিন্তু আমাদের পর্যাপ্ত প্রচেষ্টা রয়েছে, কর্মতৎপরতা রয়েছে। এই যে ব্যাগগুলো দেখছেন, এইগুলোকেই কিন্তু আমরা বিকল্প হিসেবে উৎপাদন করেছি, এগুলো বাজারে চলে এসেছে। বিদেশ থেকে প্রতিদিন লাশ হয়ে দেশে ফেরেন কমপক্ষে 12 জন শ্রমিক। সে হিসাবে মাসে প্রায় 400 আর বছরে আসে 4320 জনের মরদেহ। মৃত্যুর এই সংখ্যাকে উদ্বেগজনক মনে করছেন অভিবাসন বিশেষজ্ঞরা। বলছেন, দিন বদলের আশায় যারা দেশের মায়া ছেড়ে কাজ করেন বিদেশ বিভুঁয়ে, সেই রেমিটেন্স যোদ্ধাদের নিয়ে নতুন করে ভাবতে হবে সরকারকে। সংকটে খোঁজ রাখতে হবে তাদের পরিবার পরিজনের। মাসুদা লাবণীর 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ থাকছে প্রথম পর্ব। ছবি দেখে ঠিক অনুমান করা যাবে না বুকের ভেতর কতটা কষ্ট জমে আছে এই কিশোর হাসিবুলের। বিমানবন্দরে অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিদেশ থেকে 6 বছর পর ফিরছেন বাবা। নিদারুণ এই প্রতীক্ষার গল্পটা আনন্দের নয়, ভীষণ বেদনার, তীব্র যাতনার। কারণ প্রিয় বাবা দেশে ফিরছেন ঠিকই, কিন্তু জীবিত নন। ফিরছেন নিথর দেহে, কফিনবন্দি লাশ হয়ে। এখন মনে করেন আসছে ঠিকই, কিন্তু জীবিত আর আসছি না। 1 মিনিট 2 মিনিট কথা হলো আমার বাবার সাথে, বললো যে আব্বু তুমি ভালোভাবে থাকো, সব কিছু তোমার এখন দায়িত্ব, তুমি একটু বুঝে নিও। তাছাড়া না, তখন একটা আনন্দের অপেক্ষা আর এখন একটা দুঃখের অপেক্ষা যে কখন বাবা আসবে, বাবার দাফন কাফনেরই করতে হবে। হাসিবুলের বাবার নাম আশরাফুল আলম, বাড়ি মেহেরপুরে। প্রায় 1.5 দশক আগে ভাগ্য বদলের আশায় শ্রমিক ভিসায় পাড়ি জমান সৌদি আরবে। সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হয়ে সেখানেই মৃত্যু হয় তার। কিন্তু কেন হৃদরোগে আক্রান্ত হলেন তিনি? কেমন সেখানকার জীবন ধারণ, কোন পরিবেশে আর কত ঘন্টা কাজ করতে হয়, অজানা থাকে সেসব প্রশ্নের উত্তর। ওখানে সহযোগিতা এখন মালিক করবি কিনা এটা আমি নিশ্চিত না। বিদেশ থেকে ফোন দিয়ে বলছে তোমার আব্বু মারা গেছে, হঠাৎ যে হার্ট ব্লক করেছে। কেবল আশরাফুল আলমই নন, এমন অপ্রত্যাশিত করুণ পরিণতির তালিকায় যোগ হচ্ছে অনেক নাম। পরিসংখ্যান বলছে প্রতিদিন লাশ হয়ে দেশে ফেরেন অন্তত 12 জন, যা ছাড়িয়েছে আগের সব রেকর্ড। ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তথ্য বলছে 1993 সাল থেকে 2024 সালের নভেম্বর পর্যন্ত প্রবাসীর মরদেহ এসেছে 56,342 জনের। এর মধ্যে শুধু 2024 সালেই এসেছে প্রায় 4500। এমন বাস্তবতাকে ভীষণ উদ্বেগজনক মনে করছেন ব্র্যাকের অভিবাসন কর্মসূচির এই কর্মকর্তা। বিদেশের লোক পাঠাবো, রেমিটেন্স আসবে, সেই ভাবনায় এই যে লাশ 50,000 লাশ আসছে বলছি, সেই সংখ্যাটা আমরা সময় ভাবি না। সরকারি তথ্য বলছে প্রবাসী শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি লাশ আসে মধ্যপ্রাচ্য থেকে। এবছর যে মরদেহ এসেছে তার 34% সৌদি আরব এবং 23% এসেছে মালয়েশিয়া থেকে, যাদের বেশিরভাগেরই বয়স 38 থেকে 45 বছরের মধ্যে।
তারা অনেক কষ্ট সাফার করেই ফ্যামিলির জন্য থাকে। আবার অন্যদিকে তাদের যাওয়ার পথ একটা হলো সবাই কিন্তু এক পথে আসতে পারে না। প্রবাসে যারা দিনরাত সীমাহীন কষ্ট করত, বাংলাদেশে থাকা পরিবার পরিজনকে ভালো রাখার আপ্রাণ চেষ্টা করত, তাদের মৃত্যুতে কিভাবে পরিস্থিতি সামাল দেন স্বজনরা। জরিপ বলছে প্রবাসে মৃত্যুর পর প্রায় শতভাগ পরিবারই থাকে চরম আর্থিক সংকটে। 3D জব বলি আমরা। 3D বলতে ডার্টি, ডেঞ্জারাস এবং ডিমিনিং। আমাদের দেশের শ্রমিকগুলোকে সেই কাজগুলো করতে হয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েজ আর্নার্স বোর্ড বলছে বৈধ বা অবৈধ সবাইকে দেশে ফিরিয়ে আনতে সহযোগিতা করেন তারা। গড়ে প্রতি মাসে প্রায় 1 লক্ষ শ্রমিক যাচ্ছেন। সংখ্যা বাড়ার কারণে মৃত্যুর হার হয়তো কিছুটা বাড়ছে। আর সেকেন্ড কথা হচ্ছে, আগের চেয়ে আমরা অনেক আন্তরিকভাবে চেষ্টা করি যারা প্রবাসে মারা যান তাদের লাশ দেশে আনার জন্য। এর বাইরেও নানা জটিলতায় অনেক শ্রমিকের লাশ দাফন করা হয় বিদেশের মাটিতেই, অনেক সময় যার সঠিক পরিসংখ্যানও থাকে না দায়িত্বশীলদের কাছে। অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন বিদেশে অবস্থানরত শ্রমিকদের কর্মপরিবেশ ও জীবনমান উন্নয়নে সেখানকার বাংলাদেশি দূতাবাসগুলোকে হতে হবে আরও বেশি তৎপর ও আন্তরিক। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। কারো কথায় কান না দিয়ে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী দ্রুত সময় নির্বাচনের স্পষ্ট তারিখ ঘোষণা করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার সকালে জাতীয় প্রেস ক্লাবে নির্বাচনী রোডম্যাপ ও জন আকাঙ্ক্ষা নিয়ে আয়োজিত আলোচনায় এমন মন্তব্য করেন তিনি। ভারতের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, সমর্থনের নামে লুট করলে তা মেনে নেওয়া হবে না। এছাড়াও 3 মাস পর কোনো পথে ওবায়দুল কাদের পালালো সরকারের প্রতি সেই প্রশ্ন ছুড়ে দেন ফারুক। ডক্টর ইউনূস সরকার বাংলাদেশে কখন, কোন সময়, কোন দিন নির্বাচন দিবেন? নিশ্চয়ই বাংলাদেশের 16 বছরের নির্যাতিত দলগুলোর পক্ষের কথা ওনাকে অবশ্যই শুনতে হবে। সরকারের দায়িত্ব প্রাপ্ত হয়ে অনুগ্রহ করে এমন কথা বলার প্রয়োজন নেই যেই কথায় এই মুগ্ধ খোকনের রক্তের বিনিময়ে অর্জিত এই দ্বিতীয় স্বাধীনতাকে কলঙ্ক করে। আওয়ামী লীগ জনগণকে ধোঁকা দিয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, নৈতিক সাহস না থাকায় পতিত সরকার দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। শুক্রবার সকালে কেরানীগঞ্জে জামায়াতে ঢাকা জেলার কর্মী সম্মেলনে তিনি আরো বলেন, সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এ সময় সম্মেলনে যোগ দেয়া কর্মীরা বলেন, জামায়াতকে রাষ্ট্র ক্ষমতায় বসানোর মাধ্যমে সুন্দর ঐক্যবদ্ধ বাংলাদেশ করতে কাজ করবেন তারা। স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রহরীর কাজ করবে। আমরা ততদিন এই সরকারের পাশে আছি, সাথে আছি। কাজে এই সরকারকে তো সমস্ত রাজনৈতিক দল ম্যান্ডেট দিয়েছে, আপনারা আগান, কিন্তু জনগণকে হতাশ করবেন না। আপনারা বাজার মূল্যে আমরা জানি আগের সরকারের প্রতিষ্ঠিত সিন্ডিকেট এখনো আপনারা ভাঙতে পারেন নাই, কিন্তু এটাও ভাঙতে হবে, এটাও ভাঙতে হবে। এই ভাঙনে আমরা আপনাদের সাথে থাকবো। আপনারা উদ্যোগ আপনাদেরকে নিতে হবে। জুলাই অভ্যুত্থানে হত্যাকারীদের বিচার করা না হলে তা হবে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার সবচেয়ে বড় প্যারামিটার, এমন মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। সকালে খুলনা শিল্পকলা একাডেমিতে শহীদদের পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, জুলাই বিপ্লবে নিজেদের কর্মকাণ্ডে ইমেজ সংকটে পড়েছে পুলিশ, তাই সুনামের সাথে কাজ করে হারানো ইমেজ ফিরিয়ে আনার আহ্বান জানান তিনি। আমরা সবাইকে তাদেরকে বললাম যে আমি কিছু এই বয়সে আমরাও এত ম্যাচিউর ছিলাম না, একটু মনে মনে একটু ক্ষোভ থাকতে পারে যে বন্ধ হওয়ার প্রায় 1 যুগ পর বাজারে আসছে আমার দেশ পত্রিকা। আগামী রোববার থেকে পত্রিকাটি বাজারে পাওয়া যাবে বলে জানিয়েছে সম্পাদক ও প্রকাশক মাহমুদুর রহমান। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ঘোষণা দেন তিনি। বলেন, 0 থেকে 2 মাসের মধ্যে জাতীয় পত্রিকা বের করা প্রায় অসম্ভব ছিল। পুনরায় প্রকাশের এই নতুন যাত্রায় পত্রিকাটি জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করবে বলেও জানান তিনি। এর মধ্য দিয়ে জনগণ আবার পত্রিকা পড়ার অভ্যাসে ফিরবে।
22 তারিখে আমার দেশ আসছে ইনশাআল্লাহ। তো আগামী 2 দিনের মধ্যে আপনারা আমার দেশ পেয়ে যাচ্ছেন। আমরা প্রস্তুত, আমাদের ছাপার কাজ শুরু হয়ে গেছে। আমাদের যে সাপ্লিমেন্ট যেটা বেরোবে সেগুলো অলরেডি ছাপা হচ্ছে, আপনাদেরকে জানিয়ে রাখলাম। এটা আমার জীবনের লাস্ট ইনিংস। এই ইনিংস শুধুমাত্র মিডিয়ার প্রতি উৎসর্গীকৃত। এই খেলাটা আমি মিডিয়ার ফিল্ডেই খেলবো, আর কোনো ফিল্ডে আমি যাব না। বিশ্ব ইজতেমা ময়দানে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় 29 নাম উল্লেখ করে অজ্ঞাত শতাধিক জনের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সুয়ারি নিজামপন্থী মাওলানা SM আলম হোসেন জিএমপির টঙ্গী পশ্চিম থানায় এই মামলা করেন। মামলার অন্যতম আসামি মুয়াজ নূরকে ইতিমধ্যে গ্রেফতার করেছে পুলিশ। এদিকে নিষেধাজ্ঞার মধ্যেও ইজতেমা মাঠের বিভিন্ন স্থানে কিছু মুসল্লি অবস্থান করছেন। এছাড়া ইজতেমা ময়দান ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী, র্যাব, বিজিবি সহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। প্রত্যন্ত অঞ্চলের পিছিয়ে পড়া অসচ্ছল নারীদের স্বাবলম্বী করতে কাজ করছে বসুন্ধরা শুভ সংঘ। এরই ধারাবাহিকতায় 4 মাসের প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন উপহার দিয়ে পাশে থাকছে বসুন্ধরা গ্রুপ। এবার মাদারীপুর সদরে প্রশিক্ষণ শেষে 20 জন নারীর হাতে সেলাই মেশিন তুলে দিয়েছে প্রতিষ্ঠানটি। বিস্তারিত আবির হোসেনের প্রতিবেদনে। স্নাতক 2য় বর্ষে পড়েন তৃপ্তি। নিজেই চান নিজের খরচ চালাতে, তাই নেমে পড়েছেন উপার্জন করতে। আমার ইচ্ছা আছে যে আমার নিজের যেই কাপড় বানানো আমারটা আমি করবো, যাতে অন্য কারো কাছে আমার যেটা না হয়। আর পাশাপাশি আমি অর্ডারের কাজও করব, করে আর্থিকভাবে সচ্ছল হব। মাদারীপুরে তার মতো আরো 20 জন নারী বিনামূল্যে সেলাই প্রশিক্ষণের পর উপহার পেয়েছেন একটি করে সেলাই মেশিন। পরিবার ও নিজেকে স্বাবলম্বী করতে বসুন্ধরা গ্রুপের উপহার দেওয়া সেলাই মেশিন দিয়ে ভাগ্যের চাকা পরিবর্তন করতে চান তারা। সেক্ষেত্রে এটার মাধ্যমে কিছু একটা আর্থিকভাবে যেভাবে লাভবান হবো সেইভাবে কিছু একটা করতে। আমি এই বসুন্ধরা কোম্পানি থেকে আমি এটা পাইছি। আমি এটা পাওয়ার পরে আমি যদি মনে করেন আরো 2 টাকা আমি আয় করলে আমার সংসার আমার ভালোভাবে চলবে। গতবার যারা সেলাই মেশিন পেয়ে জীবনে পরিবর্তনের হাওয়া নিয়ে এসেছেন তারাও তুলে ধরেন তাদের সফলতার কথা। মেয়েদের পড়ালেখাও করাই অনেক ভালোই আছি। বসুন্ধরা সিনিয়র জেনারেল ম্যানেজার শহীদুর রহমান বলেন, অসচ্ছল ও সমাজে পিছিয়ে পড়া নারীদের স্বাবলম্বী করে তোলাই বসুন্ধরার উদ্দেশ্য। এ পর্যন্ত সারা দেশে 1000-এরও বেশি নারীকে প্রশিক্ষণ ও সেলাই মেশিন দিয়েছে বসুন্ধরা। যে মা বোনেরা এখানে উপস্থিত হয়েছেন, সেটা একটাই উদ্দেশ্য বসুন্ধরা গ্রুপে, তারা যেন ভবিষ্যতে তাদের জীবন মানটা আরো উন্নত করতে পারে। তাদের জীবন মান যদি উন্নত করতে পারে তাহলে সেটাই বসুন্ধরা গ্রুপের সার্থকতা। প্রত্যন্ত অঞ্চলের নারীরা স্বপ্নের সিঁড়ি বেয়ে এগিয়ে চলছেন। সেলাই মেশিন তাদের জন্য শুধু একটি যন্ত্র নয়, এটি তাদের জীবনের গল্প বদলানোর প্রতীক। বসুন্ধরা গ্রুপের এই উদ্যোগ যেন তাদের জীবনে নতুন সূর্যের আলো হয়ে পথ দেখায়। আবির হোসেন, নিউজ 24, মাদারীপুর। বাংলাদেশের স্বাস্থ্যসেবা উন্নয়ন, পানি ও স্যানিটেশন পরিষেবা বৃদ্ধি এবং সবুজ ও জলবায়ু সহনশীল উন্নয়ন নিশ্চিতের লক্ষ্যে $116 কোটি অর্থায়ন অনুমোদন করেছে বিশ্বব্যাংক। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুল্লাহ শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর একটি বাংলাদেশ। তাই জলবায়ু সহনশীলতা বৃদ্ধি এবং দূষণ মোকাবিলা এখন বাংলাদেশের জন্য একটি অগ্রাধিকার। এই অর্থায়ন স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের মতো গুরুত্বপূর্ণ সেবাগুলো নিশ্চিত করার পাশাপাশি টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের রাজস্থানের জয়পুরে একটি পেট্রোল পাম্পের বাইরে 2টি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। জীবন্ত দগ্ধ হয়ে মারা গেছেন অন্তত 8 জন, আহত আরও 35 জন। শুক্রবার ভোর 5:30টার দিকে আজমের রোডে এ ঘটনা ঘটে। এনডিটিভি জানায়, পেট্রোল পাম্পটির কাছে একটি সিএনজি ট্যাঙ্কার দাঁড়িয়ে ছিল। ট্রাকের ধাক্কায় সেটিতে আগুন ধরে যায়। আহতদের মধ্যে গুরুতর কয়েকজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাণহানি আরও বাড়ার শঙ্কা করেছেন স্থানীয় কর্মকর্তারা। তথ্য বলছে, যে ট্রাকটি সিএনজি ট্যাঙ্কারে ধাক্কা দিয়েছিল সেটি রাসায়নিক পদার্থ বহন করেছিল, তাই খুব দ্রুত ছড়িয়ে পড়ে আগুন। বাংলাদেশ থেকে বিপুল অর্থ পাচারে অভিযুক্ত প্রশান্ত কুমার হালদার ওরফে পিকে হালদার সহ 3 জনকে জামিন দিয়েছেন কলকাতার ব্যাংকশাল কোর্টের অন্তর্গত নগর দায়রা আদালত। আজ শুক্রবার পিকে হালদারের সঙ্গে জামিন পেয়েছেন আরও 2 জন। প্রত্যেককে 10 লাখ রুপির বিনিময়ে জামিন মঞ্জুর করেন আদালত। একই সঙ্গে শর্ত দেওয়া হয়েছে, মামলা চলাকালীন তাদের আদালতে হাজিরা দিতে হবে।
এমনকি রাজ্য বা দেশ ত্যাগ করা যাবে না। 2022 সালের 14 মে পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনার বৈদিক ভিলেজ থেকে হালদারকে গ্রেফতার করা হয়। ঝিনাইদহ 4 আসনের সাবেক সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মরদেহের খণ্ডিতাংশের সঙ্গে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের ডিএনএ মিল পেয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের চিকিৎসকেরা। পশ্চিমবঙ্গ সিআইডি সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানায় 2 জনের নমুনা ভারতের সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। সেই নমুনা দুটির ডিএনএ মিল পাওয়া গেছে। গত নভেম্বরের শেষ দিকে কলকাতায় গিয়েছিলেন ডরিন। তখন ডিএনএ নমুনা নেওয়া হয় তার। পরে দুটি নমুনায় যাচাইয়ের জন্য সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরিতে পাঠানো হয়েছিল। গত 22 মে কলকাতায় একটি ফ্ল্যাটে এমপি আনারের খুন হয়। আর এই ছিল নিউজ 24 সংবাদে। ধন্যবাদ সবাইকে।